আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিয়ে জানাতে সাভার ও গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন এবং নজরুল ইসলাম। প্রথমে যাচ্ছে সাভারে। ইমন, মহাসড়কে ব্যস্ততা কেমন দেখছেন জানাবেন। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার বাইপাল এলাকা এবং আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে ঈদের যে যাত্রা সেটি শুরু হওয়াতে কিন্তু দুর্ভোগও শুরু হয়েছে, যানজট লেগে আছে। আমরা দেখছি যে গতকালকে থেকে কিন্তু যেহেতু শিল্প এলাকার যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, গার্মেন্টসগুলো, সেগুলো কিন্তু ঈদের যে ছুটি সেটি কিন্তু শুরু হয়েছে এবং এই ছুটির কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কে কিন্তু গাড়ির চাপ বেড়েছে এবং সেই চাপের সাথে সাথে কিন্তু দুর্ভোগও পোহাচ্ছেন যারা এই সড়ক ব্যবহারকারী রয়েছেন তারা। বিশেষ করে এই যে গাড়ি হঠাৎ করে যে গার্মেন্টসগুলো যে ছুটি শুরু হয়েছে সেই ছুটিতে কিন্তু গাড়িতে রাস্তায় যে তো গাড়ির চাপ বেড়েছে, সেই অতিরিক্ত চাপের ফলে কিন্তু আমরা দেখছি যে সড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু ধীর গতির যানজট লেগে আছে, যানজট লেগে আছে এবং গাড়ির কিন্তু আমরা ধীর গতি দেখছি। এখন যেই সড়কটিতে আমরা রয়েছি এটি নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং এই সড়কে কিন্তু আমরা দীর্ঘ যানজট দেখছি। যারা এই সড়কটি ব্যবহার করছেন তারা কিন্তু দীর্ঘ যানজটের ভোগান্তি পোহাচ্ছেন। আমরা কথা বলেছিলাম যারা হাইওয়ে পুলিশের দায়িত্বে আছেন তাদের সাথে, তারা যেমনটি বলছেন যে এই যে একযোগে যে গার্মেন্টসগুলো ছুটি হচ্ছে সেই কারণে কিন্তু সড়কে কিন্তু গাড়ির চাপ বেশি হওয়াতে কিছুটা ধীরগতি তারা বলছেন যে সড়কে তৈরি হয়েছে এবং এটি বলছেন যে হয়তো পরবর্তী সময়ে কিন্তু এটি কমে আসবে এবং এই ভোগান্তি নিরসনে কিন্তু তারা বলছেন যে তারা এবার কিন্তু কয়েক ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং সেই ব্যবস্থা নেওয়ার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে গার্মেন্টসগুলো ছুটি হওয়ার পর কিন্তু যারা শিল্পাঞ্চলে যারা বসবাস করেন তারা যেহেতু নারীর টানে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন, সেই যাত্রায় কিন্তু তারা এবারও কিন্তু সেই চিরচেনা যে ভোগান্তি সেই ভোগান্তিটি কিন্তু তারা পোহাচ্ছেন এবং এই যে দেখতে পাচ্ছেন যে আমরা যে চিত্রটি এখন দেখাচ্ছি এটি কিন্তু ঘন্টার পর ঘন্টা এই ধরনের যানজটে কিন্তু তারা এই ভোগান্তিতে কিন্তু তারা পোহাচ্ছেন এবং এই যে এবার যে দীর্ঘ যে ছুটিটি শিল্পাঞ্চলের শ্রমিকরা পাচ্ছেন সেটি আগেভাগে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ছুটি হয়েছে সেই চাপটি কিন্তু এখন সড়কে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া কিন্তু এই ঈদ যাত্রায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে লক্কর ঝক্কর যে সমস্ত পরিবহনগুলো আছে সেগুলোও কিন্তু এই সুযোগে যারা অসাধু ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সড়কে নামিয়ে দিয়েছেন। এর ফলে যেটি হচ্ছে যে এই যে সড়ক যে ঈদ যাত্রায় যে দুর্ঘটনাগুলো ঘটে সেই দুর্ঘটনার মূল একটি কারণেই কিন্তু এই লক্কর ঝক্কর পরিবহনগুলো। তবে প্রশাসন যেটি বলছেন যে শেষ পর্যায়ে গিয়ে হয়তো এই ধরনের আর ভোগান্তি পোহাতে হবে না, যেহেতু ছুটিটি শুরু হয়েছে এবং এই ছুটি যখন আরো যখন এই সড়কটির পরিস্থিতি যখন তারা নিয়ন্ত্রণ করতে পারবেন শেষ সময়ে কিন্তু অতটা দুর্ভোগ অন্যান্য বছর যে পরিমাণ দুর্ভোগ পোহাতে হয় সেই দুর্ভোগ হয়তো এবার আর অতটা পোহাতে হবে না। তবে এখন পর্যন্ত যেহেতু গার্মেন্টসের সময় ছুটি হওয়ার সাথে সাথেই যে চাপটি পড়েছে সেই চাপে কিন্তু কিছুটা দুর্ভোগ ইতিমধ্যে আমরা এই সড়কে দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে সাভার থেকে সড়ক পরিস্থিতির খবর। এই বিষয়ে আরো জানতে আমরা চলে যাব আমাদের সহকর্মী রয়েছেন গাজীপুরের নজরুল ইসলাম, তার কাছে। নজরুল, জানাবেন সেখানকার ঈদ যাত্রার খবর। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরে কিন্তু বিভিন্ন সড়কে ঈদে ঘরমুখো মানুষের চাপ কিন্তু বাড়তে শুরু করেছে। বিভিন্ন কাউন্টারগুলোতে আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে এখানে কিন্তু ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। মহাসড়কগুলোতে কিন্তু চাপ এখন পর্যন্ত স্বস্তিতেই মানুষ যাচ্ছে, তবে কাউন্টারগুলোতে কিন্তু মানুষের একটু চাপ আমরা লক্ষ্য করেছি। আমি যদি দেখাতে চাই, সকাল থেকেই কিন্তু এখানে কিন্তু সাধারণ যে ঈদে ঘরমুখো মানুষ, সেই ঘরমুখো মানুষ কিন্তু নির্বিঘ্নেই যেতে পারছেন এবং সব জায়গায় কিন্তু গাড়ির চাপ আছে, কিন্তু কোথাও কোনো জটলা নেই। তবে এই ঈদের স্বস্তিতে যাতে মানুষ ঘরে ফিরতে পারেন এর জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে। এখানে সড়কগুলোতে 4500-এর অধিক পুলিশ সদস্য থাকবে এবং 820টি টহল টিম থাকবে এবং 300
300টির অধিক চেকপোস্ট বসানো হয়েছে ইতিমধ্যেই, এবং আপনারা জানেন যে মোটরসাইকেল পেট্রোলিং রয়েছে, ড্রোন মনিটরিং রয়েছে, এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে কিন্তু সড়কের শৃঙ্খলা দেখা হচ্ছে, এবং সবকিছু মিলে কিন্তু একটি যাতে মানুষ নির্বিঘ্নে যেতে পারেন, এবং তারা কিন্তু পুলিশের পক্ষ থেকেও এই সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে। সড়কে ব্যাটারি চালিত অটোরিক্সা যদিও বলা হয়েছে, এখন পর্যন্ত ব্যাটারি চালিত অটোরিক্সা মহাসড়কে কিন্তু দাবড়ে বেড়াচ্ছেন, এবং যানজটের মূল কারণ এগুলো। তো সেগুলো ব্যাপারে কিন্তু পুলিশের যে অতিরিক্ত আইজিপি আসছিল দেলোয়ার হোসেন, উনি কিন্তু কালকে এই সমস্ত মানে আপনার ব্যাটারি চালিত অটোরিক্সা যেন মহাসড়কে না উঠতে পারে, এর জন্য কিন্তু আপনার ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে। এছাড়া কিন্তু আজকে 11টায় অর্থাৎ গাজীপুরের যে পুলিশ কমিশনার রয়েছেন, উনি কিন্তু একটি ব্রিফিং করবেন, এবং সেই ব্রিফিংয়ে উনি কিন্তু সড়ক পরিস্থিতি নিয়েই কথা বলবেন। এবং আপনারা জানেন যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, এবং এখানে রেকারিং পদ্ধতি রেখেছেন, এবং সবকিছু মিলে একটি যাতে মানুষ নির্বিঘ্নে এবং শান্তিদায়ক হয় ঈদ যাত্রা, সেটার জন্য কিন্তু পুলিশে ব্যাপক প্রস্তুতি রেখেছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নিয়ে জানাতে যুক্ত ছিলেন সাভার ও গাজীপুর থেকে আমাদের দুজন সহকর্মী। ঈদ যাত্রায় বাড়ি ফেরা মানুষের খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আজকের ঈদ যাত্রা কেমন দেখছেন? ট্রেনের ঈদ যাত্রা সম্পর্কে সেখানে এখন ব্রিফিং চলছে, আমরা যুক্ত হচ্ছি সেখানে। আমাদের এখানে কোনো রকমের দেরি করা হয় না, আসার পরে ইঞ্জিনটা ঘুরে চলে যায়, সুতরাং এখানে কোনো রকমের সমস্যা সৃষ্টি হয় না ঢাকা স্টেশনে। চাপ আজকে 27 তারিখ বৃহস্পতিবার, আজকেও কম না, আমরা কোনো ট্রেন আজকেও কম না, কিন্তু বিষয়টা হলো যে ট্রেনগুলো যখন সঠিক সময় ছেড়ে যায় তখন যাত্রী সাধারণ আর এখানে বিট করে না, যার জন্য আপনারা চাপটা দেখতেছেন না, কিন্তু চাপ প্রতিদিনই আছে। কারণ আমরা টিকিটের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান বলতেছে টিকিট বিক্রি ভালো, এবং সেটা চাপও আছে, কিন্তু এখানে কোনো সঠিক সময় ট্রেনটা ছেড়ে গেলে যাত্রী সাধারণের বিট যখন থাকে না তখন চাপটা বোঝা যায়। কমলাপুর রেল স্টেশনে ঈদ যাত্রায় বাড়ি ফেরা মানুষের সবকিছু নিয়ে ব্রিফিং চলছে, আমরা সেখানে যুক্ত ছিলাম এতক্ষণ। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নিয়ে জানাতে এবারে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল আহমেদ ও সুমিত সুমন। প্রথমে যাচ্ছি নারায়ণগঞ্জে। বিলাল, মহাসড়কে বর্তমানে ব্যস্ততা কেমন দেখছেন জানাবেন। চৈতি ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়কই আজকে অন্য কয়েকদিনের তুলনায় মানুষের চাপ কিন্তু অনেকটা বেশি, অর্থাৎ ঘরমুখ মানুষ যারাই বাড়ির পথে রওনা হচ্ছেন তারা কিন্তু এই মহাসড়কেই তাদের বাড়িতে ফিরছেন। দুটি মহাসড়কের যে নারায়ণগঞ্জের অংশ রয়েছে সেই অংশের মধ্যে যে বাস কাউন্টারগুলি রয়েছে সেই বাস কাউন্টারগুলোতে আজকে কিন্তু মানুষের যে চাপ সেটি আমরা ভোর থেকেই দেখেছি, এবং যেখানে আসলে এই যানবাহনগুলো রয়েছে। এবং আমরা একটু এই মুহূর্তে চৈতি আছে আমি ঢাকা সিলেট মহাসড়ক, আপনাকে এই ঢাকা সিলেট মহাসড়ক নিয়ে আসলে সকাল থেকে বলছিলাম যে সড়কটি 2 লেন, এবং সড়কের পাশেই যে আরো 4 লেনের যে নির্মাণ কাজ চলছে সেই কাজের জন্য এই 2 লেনের সড়কটিতে প্রায় আসলে যানজট সৃষ্টি হচ্ছে, এবং ধীর গতিতে আসলে এই যানবাহনগুলো চলাচল করছে। তো পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে তারা এই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যেটিকে আসলে তারা অনিরাপদ পয়েন্ট হিসেবে মনে করেন সেই পয়েন্টগুলোতে তারা অবস্থান নিয়েছেন, যাতে করে এই 2 লেনে যানবাহনগুলো অর্থাৎ ঢাকা সিলেট মহাসড়কের যে নারায়ণগঞ্জের 21 কিলোমিটার রয়েছে 21 কিলোমিটারের মধ্যে যানবাহনগুলো স্বাভাবিকভাবে যাতে চলাচল করতে পারে সেটি আসলে পুলিশের মূল উদ্দেশ্য, এমনটাই কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। তবে এই মহাসড়কে বিভিন্ন জায়গাতে যে গর্ত এবং ছোট ছোট যানবাহনগুলো
বাসগুলো চলাচলের কারণে যে দূরপাল্লার যানবাহন আছে সেই যানবাহনগুলো ধীরগতি। একই সঙ্গে এই ঈদকে ঘিরে আসলে যে পণ্যবাহী যানবাহন নিষেধ থাকলেও সেই ধরনের নিষেধাজ্ঞা কিন্তু পণ্যবাহী পরিবহনগুলো মানছে না। এই মহাসড়কটি আসলে সবচেয়ে বেশি পণ্যবাহী যানবাহনগুলো যেগুলো কাঞ্চন সড়ক হয়ে গাজীপুরের উদ্দেশ্যে যাতায়াত করছে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিষয়টি যদি একটু জানাই চাইছি, এই মহাসড়কে ইউটার্ন নির্মাণ করার কারণে যে নারায়ণগঞ্জের অংশের 21 কিলোমিটার রয়েছে সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত, এখানে আসলে যানজটের আশঙ্কা অনেকটাই কম। তবে মেঘনা টোল প্লাজা নিয়ে একটি শঙ্কা রয়েছে। এই মেঘনা টোল প্লাজাতে যদি বাসগুলোকে অর্থাৎ দূরপাল্লার বাসকে যদি তারা পারাপার করতে না পারেন, সেই ক্ষেত্রে একটু যানজটের আশঙ্কা রয়েছে। আজকে সকালে কাঁচপুরে ধীর গতিতে যানবাহন চলেছিল, এমন চিত্রই কিন্তু আমরা দিনভর দেখেছি। তবে মহাসড়কে যাত্রীদের চাপ বাড়ছে, বিকেলের পর থেকে এই চাপ আরো বাড়বে এমনটাই কিন্তু পুলিশের এবং যারা কাউন্টার সদস্য রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এই হচ্ছে আমার কাছে দুই মহাসড়কের নারায়ণগঞ্জের অংশের সবশেষ। আমরা এই মুহূর্তে জানবো ঢাকা মাও এক্সপ্রেসের খবর। সেখানে আছেন আমাদের সহকর্মী সুমিত সরকার। সুমিত, জানাবেন ঢাকা মাও এক্সপ্রেসের সার্বিক। জি, আসলে আপনি যেমনটি বলছিলেন, ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়ে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 24 জেলার মানুষ কিন্তু এই পদ্মা সেতু হয়ে কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছে নারীর টানে। ঈদকে সামনে রেখে কিন্তু তারা অনেকেই কিন্তু আসলে আজকে অফিস ছুটি হলেও তারা কিন্তু আজকে যাচ্ছেন এবং গতকাল থেকে কিন্তু আসলে সকল অফিস আদালত ছুটি ঘোষণার পরে কিন্তু আসলে সেই পুরোপুরি চাপটি এখানে শুরু হবে বলে আমাদের এখানে জানিয়েছেন কর্তৃপক্ষ। তো এখানে কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের প্রায় 8টি স্থানে কিন্তু হাইওয়ে পুলিশ তাদের কার্যক্রম করছে যানবাহনকে স্বাভাবিক রাখতে। সেখানে তারা মাইকিং করছে যেন বেপরোয়া গতিতে চালকরা যেন গাড়ি না চালায় এবং যত্রতত্র যাত্রী উঠানামা না করেন। তো এখানে কিন্তু আসলে প্রতিদিনের মধ্যে কিন্তু আজকেও কিছুটা চাপ বাড়লেও কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু এখানে যাত্রীরা কিন্তু তাদের নিজ গন্তব্যে পৌঁছেছেন। তো পদ্মা সেতু কিন্তু এখানে গাড়ির চাপ বাড়লেও কিন্তু এখানে কিন্তু আপনার টোল আদায় করতে বেশি সময় নিচ্ছে না। তারা কিন্তু টোল দিয়ে কিন্তু সাথে সাথে কিন্তু গন্তব্যে যাচ্ছে বলে আমরা এখানে জানিয়েছেন কর্তৃপক্ষ। তো এখানে আমি একজন যাত্রীর সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে কোথায় যাচ্ছেন এবং এই ঈদে আপনাদের কোনো ভোগান্তি আছে কিনা সড়কে? বরিশাল কুয়াকাটা যাচ্ছি, কোনো ভোগান্তি নাই স্যার, তারিখ গাড়ি পাইনি। গাড়ি তো কোথায় যাবেন? বরিশাল কুয়াকাটা। জি, ধন্যবাদ। যে আরেকজনকে আমি বলবো যে আপনি একটু জানাবেন কোথায় যাচ্ছেন এবং কেন যাচ্ছেন, কোনো ভোগান্তি আছে কিনা? ভোগান্তি তো একটু গাড়ির সমস্যা হচ্ছে, গাড়ি পাওয়া যাচ্ছে না। কোথায় যাবেন? বরিশালে যাবো। কেন? বরিশালে আমাদের অফিস ছুটি হয়ে গেছে, বরিশালে যাচ্ছি। আমি জব করি তো। গাড়ি ভাড়া বৃদ্ধি আছে এরকম? গাড়ি ভাড়া তো অবশ্যই ঈদের সময় তো একটু বৃদ্ধি হয়, গাড়ি ভাড়া বাড়তে হয়। ধন্যবাদ। জি, আসলে আপনি যেমনটি শুনছিলেন এখানকার যাত্রীরা কিন্তু বলছেন যে অনেকক্ষণ দীর্ঘক্ষণ তারা কিন্তু গাড়ির কারণে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। তো গত 24 ঘন্টায় কিন্তু পদ্মা সেতুতে প্রায় 3,18,00,000 টাকা টোল আদায় হয়েছে। তো অন্যান্য দিনের তুলনায় কিন্তু এই বছর কিন্তু নির্বিঘ্নে তারা যাতায়াত করছে বলে এখানকার কর্তৃপক্ষ এবং যাত্রীরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতু এলাকা থেকে সবশেষ খবর। চৈতি। সুমিত, ধন্যবাদ আপনাকে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিয়ে জানাতে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের দুজন সহকর্মী। এবারে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিয়ে জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, ফেরিঘাটের ব্যস্ততা কেমন দেখছেন জানাবেন।
সৈয়দী, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম যে প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট, এই নৌরুটের আমি এখন রয়েছি ৩ নম্বর ফেরিঘাটে। তো আমরা সকাল থেকেই এই পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যেটি দেখতে পেয়েছি যে কিছু কিছু কাটা যাত্রীদের একটু চাপ বেড়েছে এবং কিছু যানবাহনেরও চাপ বেড়েছে। তবে সূত্র যেটি বলছে যে এই আজ সরকারি ছুটির পর এবং গার্মেন্ট ছুটির পরে কিন্তু বিকেল থেকে এবং কালকে এই ঘাট এলাকায় একটু চাপ বাড়বে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা কথা বলেছি ঘাট কর্তৃপক্ষের সাথে, যে ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী রয়েছেন তার সাথে। তিনি যেটি আমাদের জানিয়েছেন যে এই ঘরমুখ যাত্রীদের নির্বিঘ্নে পারাপারের জন্য এই পাটুরিয়া দৌলতদিয়া যে নৌরুটে, এই নৌরুটে 17টি ফেরি এবং আরিসা কাজিরহাট নৌরুটে 6টি ফেরি দিয়ে তারা যাত্রী এবং যানবাহন পারাপার করছে। আর অপরদিকে 35টি লঞ্চ দিয়ে তারা যাত্রী পারাপার করছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। তো আমরা একটি কথা বলে রাখি যে এই ঘাট এলাকায় যে বিগত সময়ে যে যানজট যে ভোগান্তি ছিল, এবছর কিন্তু কোন রকম ভোগান্তি নেই। ভোগান্তি ছাড়াই কিন্তু এই যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 21 জেলার যে মানুষজন রয়েছে তারা কিন্তু নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পারছেন এবং পরিবার পরিজনের সাথে যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যে তারা বাড়ি যাচ্ছেন, তারা স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন বলে তারা জানিয়েছেন। তো আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই ঘাট এলাকায় যে এত সুন্দর পরিবেশ, যে পরিবেশের কারণে কোন রকম ভোগান্তি নেই বলে তারা জানিয়েছেন। তো আমরা কথা বলেছি জেলা পুলিশ প্রশাসনের সাথে। জেলা পুলিশ প্রশাসন যেটি বলছেন যে এই ঘাট এলাকা যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য 6 শতাধিক কিন্তু পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সাদা পোশাকে ডিবি, সিআইডি এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কিন্তু এই ঘাট এলাকায় কাজ করছে যাতে মলম পার্টি, ছিনতাই সহজে কোনো অপ্রীতিকর যেন কোনো ঘটনা না ঘটে সেজন্য। এবং জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন যেটি বলছেন যে ঘাট এলাকায় এবং মহাসড়কে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট টহল দিচ্ছেন এবং মোবাইল কোর্ট পরিচালনা করছেন যাতে কোনো রকম কোনো ভোগান্তি না হয়, মানুষজন নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন সেই জন্য তারা সচেষ্ট রয়েছেন। তো সব মিলে বলা যায় যে এই পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিসা কাজিরহাট যে নৌরুট, এই নৌরুটের যে ফেরিঘাটে যে ভোগান্তি, সেই ভোগান্তি নেই এবং ভোগান্তি ছাড়াই কিন্তু তারা তাদের গন্তব্যে আত্মীয় পরিজন এবং পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে পৌঁছতে পারছেন। তো এই ছিল আমার কাছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের যে ঈদ যাত্রা তার সর্বশেষ খবর। জয়পুরহাট ও লালমনির হাটে জমে উঠেছে শেষ মুহূর্তের ঈদের বাজার। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাল করিম রেজা ও জামাল বাদশা। প্রথমে চলে যাচ্ছি জয়পুরহাটে। রেজা, ক্রেতাদের কেমন ভিড় দেখছেন? কোন ধরনের পোশাকের বেশি বিক্রি হচ্ছে, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? হ্যাঁ চৈতি, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের এই জেলার সবচেয়ে বড় কাপড়ের বাজার, এটা পূর্ব বাজার। পূর্ব বাজারের শর্মা মার্কেটে, এই শর্মা মার্কেটে কিন্তু এই শহরের কাস্টমার সন্ধ্যার পর থেকে বা দুপুরের পর থেকে কিন্তু কাস্টমার বেশি দেখা যায়। আর সকাল থেকে কিন্তু ধীরে ধীরে যত বেলা গড়বে কাস্টমার আসবে, গ্রামের কাস্টমার গুলো দিনে বেশি আসে আর শহরের কাস্টমার গুলো সন্ধ্যার পর বেশি এখানে কেনাকাটা করছেন। তো এবারে যেটি ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে আমি উভয় পক্ষের সঙ্গেই কথা বলেছি, কথা বলে যেটা জানতে পেরেছি যে এবারে মানে সারারা গারারা পাকিস্তানি কিছু আইটেম, তার পাশাপাশি কিন্তু সুতি যে কাপড়ের আইটেম, এগুলো কিন্তু চাহিদা কম নয়। তো সর্বোপরি বলা যায় যে এখানে কাপড়ের যে বাজার, এই বাজারে কিন্তু এবারে ক্রেতারা একটু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যে গতবারের চেয়ে এবারে কিছুটা দাম বেশি মনে হচ্ছে। তবে তারপরে কিন্তু ক্রেতারা যেটি জানিয়েছেন যে ঈদের যে কেনাকাটা তাদের করতেই হবে, পরিবার পরিজন নিয়ে ঈদের যে আনন্দ ভাগাভাগি করার জন্য করতে হবে। তো আমি এখানে একজন
বিক্রেতার সাথে কথা বলে জানতে চাইবো যে এবারের আপনাদের কি কি কালেকশন এসেছে, সারা কেমন পাচ্ছেন, ঈদে বেচা কেনা কেমন হচ্ছে একটু জানাবেন। এবার কালেকশন আমাদের মধ্যে আছে পাকিস্তানি বেশি চলতেছে, আফগান আছে, সারারা গারারা, এগুলোরই চাহিদা বেশি। তাছাড়াও আছে সুতির কিছু আইটেম, অর্গেঞ্জা আছে, অর্গেন্ডি আছে, বিভিন্ন। দাম কেমন এবারে? দাম কাস্টমারের সাধ্য মতনই আমরা চেষ্টা করতেছি, কাস্টমার খুশিও হচ্ছে, প্লাস সাথেও কিছু নিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের এখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে পুলিশ সুপার এম এ ওহাব যেটি জানিয়েছেন যে প্রত্যেকটা মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে এখানে কিন্তু পুলিশ মোতায়েন আছে, নির্বিঘ্নে যেন ঈদ করতে পারে পুলিশ সুপার এমনটি জানিয়েছেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে ঈদের কেনাকাটা পরিস্থিতিতে সর্বশেষ। আমি এখন লালমনিরহাটের জামাল বাচ্চার কাছে চলে যাচ্ছি। জামাল বাচ্চা, আপনি জানাবেন লালমনিরহাটের খবরাখবর। আর এই যে লালমনিরহাটেও কিন্তু ঈদ ঘনিয়ে আসার সাথে সাথেই ঈদ মার্কেটে আসলে জমে উঠেছে, অর্থাৎ বিশেষ করে ভিড় লক্ষ্য করা যাচ্ছে গত কয়েকদিনের তুলনায়। আজকে সকাল থেকেই কিন্তু আমরা লালমনিরহাটের পৌর শপিং কমপ্লেক্স থেকে শুরু করে বাটামোড় এবং লালমনিরহাট জেলার যে উপজেলা শহরগুলো রয়েছে সেইখানে খোঁজ নিয়ে দেখেছি পোশাকপত্রের দোকানগুলোতে কিন্তু ভিড় তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে, এবং এই ভিড় সকালের থেকে বেলা গড়ার সাথে সাথে কিন্তু আরো বাড়বে। এবং বর্তমানে কিন্তু পাকিস্তানি, দুবাই এবং বিভিন্ন যে বাইরের দেশের নারী পোশাকগুলো রয়েছে সেই নারী পোশাকের চাহিদা কিন্তু তুলনামূলকভাবে বেশি দেখা দিয়েছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি, দাম নিয়ে কিন্তু তাদের উভয়ের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ক্রেতারা যেটি বলছেন যে গত কয়েক বছরের তুলনায় এবছর কিন্তু কাপড়ের চাহিদা কিছুটা কম, তবে দাম কিন্তু এখনো হাতের নাগালে নয়। আর বিক্রেতারা বলছেন যে কয়েক বছরের তুলনায় এবারে কিন্তু সবচাইতে দাম আসলে অনেকাংশে কম। লালমনিরহাটের প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে ঈদের কেনাকাটা যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে করতে পারে সেই জন্য কিন্তু তারা নিরাপত্তা জোরদার আসলে করেছে। এবং সকাল 8টা থেকে রাতের 10টা পর্যন্ত শহরের এই সময়টাতে ভিড় কিন্তু অধিক লক্ষণীয়, এবং এই অধিক ভিড়ের কারণে কিন্তু অতিরিক্ত পুলিশও মোতায়েন করেছে কর্তৃপক্ষ। আর একটা বিষয় হচ্ছে, যারা কিন্তু জেলা শহরে দূর দূরান্তর থেকে কেনাকাটা করার জন্য আসছেন তারা যেটি জানিয়েছেন যে রাস্তাঘাটেও কিন্তু এবার গত কয়েক বছরের তুলনায় যানজট আসলে দেখছে না, বিশেষ করে একেবারে ফাঁকা থাকছে বিকাল পর্যন্ত। তবে ক্রেতা বিক্রেতারা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন পোশাকপত্রের দোকানের ক্ষেত্রে। এছাড়াও ঈদ সামগ্রী যেগুলো প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সেই দোকানগুলোতেও কিন্তু তুলনামূলকভাবে ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। সব মিলিয়ে যদি বলতে চাই যে লালমনিরহাটে কিন্তু ঈদ কেনাকাটা জমে উঠেছে, এবং এরই মধ্যে কিন্তু পোশাকের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে তুলনামূলকভাবে ভিড় কিন্তু অনেকটাই আসলে বেশি, এবং দাম নিয়ে। চট্টগ্রামের কর্ণফুলীতে হাতি নিরসনের জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন বিক্ষুব্ধ জনতা। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, এখন পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। কর্ণফুলী উপজেলার যে সড়ক রয়েছে সেখানে কিন্তু সকাল 6টা থেকে মূলত এলাকাবাসী সহ স্থানীয়রা কিন্তু সড়ক দখল করে বিক্ষোভ করছেন। এতে করে কিন্তু আনোয়ারা, পাশখালী সহ কয়েকটি উপজেলার সাথে চট্টগ্রাম শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কারণ বলা যায় দীর্ঘ যানজট শেষ সকাল থেকে লেগে আছে। কারণ সাধারণ মানুষের দাবি, হাতি চলাচলের যে হাতি মানুষের যে দ্বন্দ্ব সেটি কিন্তু এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। কারণ গত 4 দিন আগে এই এলাকায় কিন্তু হাতির আঘাতে একটি বাচ্চা শিশু নিহত হয়েছেন। এতে করে তার মা, যে শিশুর মা কিন্তু গুরুতর আহত হয়েছেন। এতে করে এলাকাবাসী কিন্তু এই গত শনিবারে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন, এবং সেই বাচ্চার জানাজা নামাজও কিন্তু এই মূল সড়কের উপরে করা হয়েছিল। তারপরেও কিন্তু প্রশাসনের আশ্বাসে তারা কিন্তু প্রায় 6 ঘন্টা পর সড়ক চলে যায়। প্রশাসন আশ্বাস দিয়েছিল 4 দিনের মধ্যে কিন্তু হাতি যে মানুষের দ্বন্দ্ব বা হাতির কারণে সে মানুষের আসবাবপত্র, ঘরবাড়ি বিধ্বস্ত হচ্ছে, ধ্বংস হচ্ছে, সেগুলো ক্ষতিপূরণ সহ হাতির চলাচলের পথ নির্ধারণ করবে। পাশাপাশি হাতির কারণে যে মানুষের ক্ষতি না হয় সেই ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু 4 দিন পার হয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার কারণে মূলত আজ সকাল 6টা থেকে মূলত স্থানীয়রা এবং যারা বিক্ষোভকারী রয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন হাতির কারণে, সেই সকল মানুষ কর্ণফুলী উপজেলার সড়কে কিন্তু যারা কেপিচের যে শিল্প এলাকা আছে সেখানে কিন্তু তারা অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভে কিন্তু দীর্ঘ যানজট লেগে আছে। কিছুক্ষণ আগে আমরা যে খবরটি পেয়েছি, কিছুক্ষণ আগে সেনাবাহিনী সহ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে মানুষকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার জন্য, এবং তারা বলছেন যে পরিবেশ উপদেষ্টার আশ্বাস পেলে কিন্তু তারা সড়ক ছাড়বেন।
তো কর্ণফুলী এলাকায় সড়ক অবরোধ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাজিম, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী AKM নাজিম। প্রায় 3 মাস ধরে বন্ধ রয়েছে ময়মনসিংহ থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী লোকাল ট্রেনটি। এতে ঈদে ঘরমুখো মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, রেল কর্তৃপক্ষ কি বলছে এ বিষয়ে জানাবেন। রেল কর্তৃপক্ষ বলছেন যে ইঞ্জিন সংকটের কারণে কিন্তু ট্রেনটি প্রায় 3 মাস ধরে বন্ধ রয়েছে। অর্থাৎ আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক আমার পেছনে যে ট্রেনটি সেটি বন্ধ থাকার কারণে আমরা দেখেছি ময়মনসিংহ মোহনগঞ্জ রুটে কিন্তু ভোগান্তি সৃষ্টি হয়েছে এবং প্রতিদিন সাধারণ মানুষ এই ট্রেনটি দিয়ে কিন্তু তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে কিন্তু পৌঁছতেন। অর্থাৎ প্রতিদিন মোহনগঞ্জ থেকে নেত্রকোনা হয়ে ময়মনসিংহ এই ট্রেনটি কিন্তু আসা যাওয়া করত। অর্থাৎ 4 বার এই ট্রেনটি আসা যাওয়া করত। প্রায় 4 থেকে 5 হাজার যাত্রী কিন্তু এই ট্রেনটি দিয়ে প্রতিদিনই যাতায়াত করতেন। তারা কিন্তু গত 29 ডিসেম্বর থেকে এই ট্রেনটি বন্ধ হয়ে থাকার কারণে কিন্তু তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন এবং রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন ইঞ্জিন সংকটের কারণে শুধুমাত্র ট্রেনটি বন্ধ রয়েছে। এবং আমরা দেখেছি বিভিন্ন সংগঠন কিন্তু ইতিমধ্যে এই ট্রেনটি চালুর দাবিতে তারা নানা কর্মসূচি পালন করছেন। আমি একটু জানতে চাই এই ট্রেনটি বন্ধ হওয়াতে কি ধরনের সমস্যা হচ্ছে আপনার? এই ট্রেনটি বন্ধ হওয়াতে সাধারণ মেহনতি মানুষের খুব ভোগান্তি হচ্ছে। যেমন এই মোহনপুর থেকে ময়মনসিংহ আসতে ছাত্রছাত্রী রুগীরা অল্প খরচে আসতে পারত। এখন একটা রুগী মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ আসতে 30 টাকা করাতে খরচ হইতো, এখন বাই রুটে 3 থেকে 400 টাকা খরচ হতো। এবং স্টুডেন্ট স্কুল কলেজের ছাত্রছাত্রীরা মোহনগঞ্জ থেকে অনায়াসে সকালে ট্রেনে আসা ময়মনসিংহ লেখাপড়া বিকালে ট্রেনে এবং ভোরের ট্রেনে গিয়া মোহনগঞ্জ 9টার দিকে পৌঁছে যেত। সারাদিন থেকে আবার বিকালে আসতে পড়তো। খুব স্বল্প টাকায় এই সাধারণ মেহনতি মানুষ, গরিব মেহনতি মানুষ, রিক্সা শ্রমিক এই ট্রেনে যাতায়াত করত এবং এই ট্রেনটা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিক থেকে নেত্রকোনা প্লাস সুনামগঞ্জের সাধারণ মেহনতি মানুষ এই ট্রেনে যাতায়াত করত। তিনি বলছিলেন যে এই ট্রেনটি কিন্তু ময়মনসিংহ থেকে নেত্রকোনা হয়ে মোহনগঞ্জের উদ্দেশ্যে কিন্তু প্রতিদিন 4 বার যাতায়াত করত, যার কারণে কিন্তু প্রতিনিয়ত এই অঞ্চলের কৃষক সমাজ যারা রয়েছেন তারা এই ট্রেনটি সহজেই ব্যবহার করতে পারতেন। এবং গত 3 মাস ধরে এই ট্রেনটি বন্ধ হয়ে থাকার কারণে তারা কিন্তু চরম সংকটের মধ্যে পড়েছেন এবং তাদের দাবি হচ্ছে অচিরেই যেন ট্রেনটি চালু করা হয়। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। এবং এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।